নমস্কার বন্ধুরা, আজ শুনবেন লীলা মজুমদারের লেখা একটি ভৌতিক গল্প, গোলাবাড়ি সার্কিট হাউস। তাহলে চলুন শুরু করছি। যারা শহরে বাস করে তারা দুচোখ বুঝে জীবনটা কাটায়। কোনো একটা বিদেশি তেল কোম্পানির সবথেকে ছোট সাহেব অরূপ ঘোষের মুখে এ কথা প্রায়ই শোনা যেত। সাহেব বলতে যে বাঙালি সাহেব বোঝাচ্ছে, আশা করি সে কথা কাউকে বলে দিতে হবে না। বিলিতি বড় সাহেব আজকাল যদি বা গুটি কতক দেখা যায়, ছোট সাহেব মানেই দেশি। তবে অরূপের বুকের পাটাও যে কারো চেয়ে নেহাত কম, এ কথা তার শত্রুরাও বলবে না। সমস্ত বিহার, উড়িষ্যা আর পশ্চিমবাংলা জুড়ে যে অজস্র গাড়ি চলার ভালো মন্দ পথ আর অগুন্তি রাত কাটাবার আস্তানা আছে, এ বিষয়ে যারা ওসব জায়গায় না গিয়াছে তাহাদের কোনো ধারণাই নাই। অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প বলে তারা। বিশেষ করে কোনো নির্জন আস্তানায় 2-4 জনা যদি অতর্কিতে একত্র হয়। সেদিন যেমন হয়েছিল, বলা বাহুল্য অরূপ ছিল তাহাদের একজন। বিদেশি তেল কোম্পানির ছোট বড় সাহেবদের 3 বছরের বেশি পুরনো গাড়ি চড়ে বেড়ানো নিতান্ত নিন্দনীয়। কাজেই অরূপের গাড়িটা খুব পুরনো ছিল না, কিন্তু হলে কি হবে, দুর্ভোগ কপালে থাকলে তাকে এড়ানো সহজ কথা নয়। কাজেই এই আস্তানায় পৌঁছতে শেষ 12 মাইল আসতে তার 1.5 ঘন্টা লেগেছিল এবং 25 বার নামতে হয়েছিল। ফুয়েল পাম্পের গোলমাল সেটি না সারালেই নয়। অথচ ক্ষুদে অখ্যাত বিরামাগারের সামনের নদীর মাথায় কোথাও প্রচণ্ড বৃষ্টি হয়ে থাকবে, তার ফলে নদী ফেঁপে ফুলে একেবারে একাকার। পুরনো লঞ্চছড়ে পুল থরথরি কম্পমান। আত্মহত্যা করতে ইচ্ছুক ছাড়া কেউ তাতে চড়তে রাজি হবে না। তবে এর চাইতে অনেক মন্দ জায়গাতেও রাত কাটিয়েছে অরূপ। সেই কথাই হচ্ছিল। ম্যানেজার ছাড়া শুধু একটা চাকর, তাছাড়া 3 জন আগন্তুক, অরূপকে নিয়ে 4 জন। ম্যানেজার মানে কেয়ারটেকার। এখানে কেউ থাকেও না, খায় দায়ও না, সুতরাং দৈবাৎ অসুবিধায় পড়লে রাত কাটিয়ে যায়। নিজেদের খাবার দাবার খায়। বন বিভাগের ইন্সপেক্টর কালো সাহেব ডি সিলভা বলল, আরে তোমরাও তো খাও দাও, ঘুমো। তা খায় সত্যি। কেয়ারটেকার খ্রিস্টান, সে বেয়ারা রাঁধে, সে কেয়ারটেকারের হুকুম পালে বটে, কিন্তু তার হাতে খায় না। নদীর ওপারে মাইল 1.5 দূরে রবিগাঁও থেকে রসদ কিনে আনতে হয়। আজ আর কেউ নদী পার হতে পারেনি, ভাড়া টনটন। তাছাড়া এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আর যে কেউ এসে উঠলেই অমনি তার নফর হতে হবে এমন যেন কেউ আশা না করে। ডি সিলভা পরিষ্কার বাংলা বলে। তার আদি নিবাস ফ্রি স্কুল স্টেটে। এবার সে রেগে উঠল। মাই ডিয়ার ফেলো, আমি তোমাদের মতো নই। আমি ইউরোপিয়ান। তোমাদের রাঁধা বাড়ার তোয়াক্কা রাখি না। আমার রসদ আমার সঙ্গে থাকে। আমি শুধু জানতে চাই এই জায়গাটা রাত কাটাবার পক্ষে নিরাপদ কিনা। অরূপ না হেসে পারল না। বনের মধ্যে যার কাজ তারও তো ভয় কিসের? তৃতীয় ব্যক্তির নাম নবসমুদ্রম কি ওই ধরনের কিছু, বোধহয় পুলিশের লোক। ডে সিলভার সঙ্গে এসেছিল। সে সর্বদা ইংরেজি ছাড়া কিছু বলে না। এবার সে ব্যস্ত হয়ে বলল, না না, সেরকম ভয়ের কথা হচ্ছে না, আর হবেই বা কেন? তোমাদের মতো উৎসাহী ইয়ং ম্যান তো এসব বনের শ্রেষ্ঠ সম্পদ। বন্য জন্তু মেরে কেটে সাবার করে এনেছ, ও অন্য ভয়ের কথা বলছে। অরূপ জুতোর ফিতে ঢিলে করে মোজাসুদ্ধ পা টেনে বাইরে এনে আঙুলগুলো নেড়ে একটু আরাম বোধ করে বলল, তাহলে কীরকম ভয়ের কথা মশাই? সে তেল কোম্পানির কর্মী, রাষ্ট্রভাষা তার মুখে সহজে আসে। শুনে চতুর্থ ব্যক্তি দাড়ি নেড়ে বলল, ঠিক, রাইট। নবসমুদ্রম কাষ্ঠ হাসল। এমন সব ভয়ের ব্যাপার যা বন্দুকের গুলিতে বাঘ মানে না, ঠিক কি না? ডি সিলভা বলল, অবশ্যই আমার তাতে এসে যায় না। ইউরোপের লোকেরা এসব বিষয়ে অনেকটা উদার। তাছাড়া আমার পীরের দরগায় মানত করা আছে, আমার ক্ষতি করে কার সাধ্যি? সর্দারজি বললেন, তবে অদ্ভুত ঘটনা ঘটে বই কি। এই যেমন গত বছর সবাই পই পই করে বারণ করা সত্ত্বেও আমাদের ট্রাক দুর্ঘটনার অকুস্থলে যাবার পথে মোপানির ডাকবাংলোয় রাত কাটালাম। বেশ ভালো ব্যবস্থা। আমার ডাল রুটি আমার সঙ্গে থাকে। চৌকিদারটিও ভদ্র। আমায় ঘর দেখিয়ে দিয়ে আর শানের ঘরে জল আছে কিনা অনুসন্ধান করেই সে হাওয়া হয়ে গেল। আমিও ক্লান্ত ছিলাম, মনে যথেষ্ট দুর্ভাবনাও ছিল। তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মাঝরাতে উঠতে গিয়ে খাটের পাশে ঠ্যাং ঝুলিয়ে ওহরি তল পায় না। কিছুতেই আর মেঝেতে পা ঠেকল না, নামাও হলো না। কখন আবার ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকালে উঠে দেখি যে কে সেই খাটের পাশে ওই তো চুটিছোড়া রয়েছে, কেউ ছোঁয়নি। ভালো করে ঘরটা পরখ করলাম, কেউ যে দড়ি বেঁধে কি অন্য উপায়ে খাটটাকে শূন্যে তুলবে তার কোনো চিহ্ন নেই। ভাবলাম দুঃস্বপ্ন দেখেছি। কাপড় চাপড় পরে চায়ের জন্য বসে বসে হয়রান হয়ে চৌকিদারের ঘরে গিয়ে তাকে টেনে বের করলাম। আমাকে দেখে সে অবাক। সাহাব, আপনি আপনি ও বাংলোতে তো কেউ রাত কাটায় না। কাল সে কথাই আপনাকে বলতে চেষ্টা করছিলাম, আপনি কানও দিলেন না। হাসলাম। আমার কনুইয়ের ওপর কালীঘাটের মাদুলি বাঁধা, সে কথা আর ব্যাটার কাছে প্রকাশ করলাম না। অবশ্যই বলা বাহুল্য জায়গাটার নাম মোপানি নয়, সরকারের ক্ষতি করতে চায় না বলে নামটা পাল্টে দিলাম। নমসমুদ্রম বলল, ডি সিলভার আর আমার গত বছর এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। তরাইয়ের এক চা বাগানে এক বন্ধুর বাড়িতে অতিথি হয়েছিলাম। বাগানও দেখব, ডি সিলভা কী সব গাছের নমুনা সংগ্রহ করবে, আর আমার একটা তদন্তের কাজও ছিল। সন্ধ্যে থেকে চা বাগানে কেমন যেন একটা অস্বস্তি লক্ষ্য করলাম। অন্ধকারের আগেই আপিসেরেস্তার কারখানা, গুদমখানার দরজা জানলা দুমদাম বন্ধ হয়ে গেল। কর্মীরা যে যার কোয়ার্টারে দৌড় দিলে, অথচ এখানে এমন কিছু একটা শীত পড়েনি। আকাশে ফুটফুট করছে চাঁদ। সকাল সকাল খাওয়া সেরে চা বাগানের মালিকও নিজের শোভার ঘরে দিকে রওনা দিলেন। আমাদের বললেন, শুয়ে পড়ো তোমরা, এই সময়টা এইসব জায়গা কি খুব ভালো নয়। শিকার, কাল সকালে ভালো শিকারের বন্দোবস্ত করেছি, কিন্তু এত সকালে শোবো কি? বন্দুক নিয়ে দুজনে বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। চা বাগান গিয়ে ঘন বনে মিশেছে, মাঝখানে শুধু একটা উঁচু সেতু, সেটা পুরনো, আমাদের কাছে কিছুই নয়। পূর্ণিমায় কখনো বনের মধ্যে বেরিয়েছেন? চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে কুচি কুচি হয়ে এখানে ওখানে পড়ে হীরের মতো জলে। কোথাও অন্ধকার জমে থকথক করে, মনে হয় গাছগুলো জেগে উঠে চোখ মেলে চেয়ে দেখছে। গা শিরশির করে, কোথাও সারা শব্দ নেই। হঠাৎ দেখি আমাদের থেকে 10 হাত দূরে প্রকাণ্ড নেকড়ে বাঘ। এত বড় নেকড়ে এদেশে হয় জানতাম না। তার চোখ দিয়ে আলো ঠিকরোচ্ছে, মুখটা একটু হা করা, বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে। মাথাটা একটু নিচু করে বিদ্যুৎ বেগে সে আমাদের দিকে এগিয়ে আসছে, আর গায়ের চাপে ঝোপঝাড়গুলো সরে সরে যাচ্ছে। আমার সারা গা হিমের মতো ঠান্ডা ঘামে ভিজে গেল। বন্দুক তুলবার জোর পাচ্ছিলাম না, অথচ ডি সিলভা নির্বিকার। সেই জানোয়ারটা আমাদের পার হয়ে গেল। মনে হলো এমন সুযোগ আর পাবো না। অমনি সম্বিত ফিরে এলো। বন্দুকটা তুলে ঘোড়া টিপলাম। খুব বেশি হলে জন্তুটা তখন আমাদের কাছ থেকে 7-8 হাত দূরে। আমার অব্যর্থ লক্ষ্য, গুলিটা তার গা ফুঁড়ে ওদিক দিয়ে বেরিয়ে গেল। পরদিন একটা গাছের গায়ে সেটাকে বিঁধে থাকতে দেখা গেছিল। নেকড়েটা ভ্রুক্ষেপও করল না, যেমন যাচ্ছিল তেমনি নিমেষের মধ্যে চোখের আড়াল হয়ে গেল। আমার কেমন মাথা ঘুরে গেল। ডি সিলভা না ধরলে পড়েই যেতাম। অরূপ বলল, ভারী অদ্ভুত তো। ডি সিলভা চুপ করে শুনছিল। এবার সে মুখ থেকে সিগারেট বের করে বলল, অদ্ভুত বলে অদ্ভুত। আমি তো ওর পাশে দাঁড়িয়ে নেগড়ে ফেগড়ে কিছু দেখলাম না, খালি একটা বুনো গন্ধ নাকে এলো। এক ফোঁটা রক্ত মাটিতে দেখা গেল না। পরদিন ভোরে বাগানের মালিক শিকারের প্ল্যান বাতিল করে দিলেন। একরকম জোর করেই আমাদের রওনা করে দিলেন। খুব বিরক্ত মনে হলো। তবে এসব ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন খুঁজবেন না মশাই। নেহাত সমুদ্রের মা গুরু বংশের মেয়ে, নইলে আর দেখতে হতো না। অরূপ খুবই অস্বস্তি বোধ করছিল। এদের যত সব গাঁজাখুরি গপ্প, ইন্টেলিজেন্সের অপমান। ডি সিলভা বলল, কি হলো, বিশ্বাস হচ্ছে না বুঝি? বনে জঙ্গলের নির্জন জায়গায় আমাদের মতো ঘুরে বেড়ান কিছুদিন, তারপর দেখবেন সব অন্যরকম মনে হবে। সর্দারজিও হাসলেন, বললেন, বিশেষ করে যদি গোলাবাড়ির সার্কিট হাউসে একটিবার কাটাতে হয় রাত। পরিবেশটি যে এই রকম একটা আলোচনারই যোগ্য সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। একদিকে ক্ষুব্ধ নদীর জল ফুঁসছে, অন্যদিকে বনের গাছপালার বাতাসের আলোড়ন, তার উপর মেঘলা আকাশের নিচে চারদিক থেকে এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাতাসটা থমথমে। তবু গোলাবাড়ির সার্কিট হাউসের নাম শুনে অরূপের হাসি পেল। সে উঠে বসে জিজ্ঞাসা করলো, কেন, সেখানে কি হয়? সর্দারজি যেন আকাশ থেকে পড়লেন। সে কি, আপনি থাকেন কোথায় যে অমন একটা সুখ্যাত জায়গার কথা জানেন না? ভাবতে পারেন সেখানে টাকা দিয়েও সরকার একটা কোনো চৌকিদার কি বেয়ারা রাখতে পারেনি। কেউ রাজি হয়নি। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। বনের মধ্যে খা খা খালি বাংলো পড়ে থাকতো, নাকি সন্ধ্যের পর জন্তু জানোয়াররাও তার ত্রিসীমানায় ঘেঁষত না? অরূপ আবার হেসে উঠল।
তাই নাকি? অথচ আমি সেখানে পরম আরামে গতকাল রাত্রিবাস করে এলাম। চৌকিদারের আপ্যায়ন আর বাবুর্চির রান্নার তুলনা হয় না। কোত্থেকে যে ওই ব্যাক অফ বিয়ন্ডে আমার জন্য মাশরুম আর অ্যাসপারাগাস জোগাড় করে খাওয়ালো তা ওরাই জানে। জানেন, ফেদার বেডে রাত কাটালাম। পোর্সেলিনের বাথটাব ভরে গরম জল দিল, একটা পয়সাও নিল না দুজনের একজন। কত মনগড়া গল্পই যে আপনারা বিশ্বাস করেন তার ঠিক নেই। তবে এ কথা সত্যি যে আমার গাইড বুকে ওটার নামের পাশে লেখা আছে অ্যাবান্ডন্ড 1900 এডি। গাইড বুকের লেখকও তেমনি। নিশ্চয়ই আপনাদের কারো কাছ থেকে ওই তথ্য সংগ্রহ করেছিল। বলে অরূপ খুব হাসতে লাগলো। আর যদি যদি বলেন তাই, গাইড বাবুকে আমাদের আজকের এই আস্তানারও নাম নেই তা জানেন, এটাই বা এলো কোত্থেকে? অরূপ হাসলেও বাকিরা কেউ হাসল না। তারা বরং স্তস্ত চঞ্চল হয়ে ওঠে। ম্যানেজার, ম্যানেজার বলে চিৎকাতে লাগলো। এলো ম্যানেজার এক মুহূর্তের জন্য। বেয়ারাটাও এলো। কি যেন বলবারও চেষ্টা করলো। তারপরেই সব ছায়া ছায়া হয়ে গেল। ঘর বারান্দা কিছুই রইল না। শুধু সামনে অন্ধকার বন আর পেছনে নদীর ফোঁস-ফোঁসানি। ওরা ধুপধাপ করে যে যার গাড়িতে উঠে পড়ল। সর্দারজি অরূপকে সঙ্গে টেনে নিলেন। 15 মাইল ফিরে গিয়ে ছোট শহরে ওরা রাত কাটিয়ে সকালে যে যার পথ দেখল। কারো মুখে কোনো কথা নেই। খালি অরূপকে জিপ ও লোকজন নিয়ে একটু বেলায় গিয়ে গাড়িটা উদ্ধার করতে হলো। তখন নদীর জল কমে গেছে। পুল আর কাঁপবে না। গাড়ি সারানো হলে অরূপ পুল পার হয়ে ওদিকের পথ ধরল। তার আনা লোকগুলোর পাওনা চুকিয়ে জিজ্ঞাসা না করে পারল না, নদীর তীরে গাছের নিচে শুকনো ফুল কেন? তারা হেসে বলল, গায়ের লোকের কুসংস্কার মশাই। মাসে একবার এখানে বন দেওকার পুজো দেয়। তিনি নাকি বিপন্ন যাত্রীদের রক্ষা করেন। অরূপ বলল, গোলাবাড়ি সার্কিট হাউসের ব্যাপারটা কি? তারা অবাক হয়ে বলল, সে তো কবে ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে গেছে।